সেভিলা প্রিন্সিপাল এবং লন্ডন চার্টার এই দুটোকে আমরা ফলো করেই করেছি। এবং এই ধারণাকল্প যে আমরাই প্রথম তৈরি করছি এমন না, বিষ্ণুরই একটা অবতার হিসেবেই বুদ্ধা পৃথিবীতে এসেছিলেন। রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম এদের সবার সহযোগিতায় এই খনন কাজগুলো হয়েছে। দ্য রুইন্স অফ পাহাড়পুর। শুধু দর্শক, আজকে কথা বলবো রুইন্স অফ পাহাড়পুর নিয়ে, যা ঠিক একই শিরোনামে ইউনেস্কোতে ওয়ার্ল্ড কালচার হেরিটেজ হিসেবে 1985-তে নির্বাচিত হয়েছে। 1985 থেকে এখন পর্যন্ত এটা প্রোটেক্টেড ইউনেস্কোর নিজস্ব নিয়মের অধীনে। এছাড়াও পাহাড়পুরকে 1904-এর যে প্রথম যে অ্যান্টিকুইটি অ্যাক্ট তৈরি করেছে ব্রিটিশরা, সেই তার আন্ডারই 1919-এ প্রথম প্রোটেক্টেড ঘোষণা করা হয়। সেই থেকে আজ পর্যন্ত যতগুলো সরকার এসেছে, যতগুলো দেশ হয়েছে, সকল দেশের নিজের আইনের অধীনে এটা প্রোটেক্টেড হয়েছে। আর 1985-তে এটা সারা পৃথিবীতে যে ওয়ার্ল্ড হেরিটেজের যে নীতিমালা, তার অধীনে নিয়ে এর প্রোটেকশন তৈরি করা হয়েছে। এখন রুইন্স বলা হয়েছে কেন? কারণ হচ্ছে এখানে এক্সকাভেশন করেছে অনেকে, সেই স্যার আলেকজান্ডার কানিংহাম থেকে শুরু করে 1934 পর্যন্ত এক্সকাভেশন হয়েছে। এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়, রাজশাহীর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম এদের সবার সহযোগিতায় এই খনন কাজগুলো হয়েছে। এবং খনন হওয়ার পরে, এমনকি পাকিস্তান সময় খনন হয়েছে, বাংলাদেশ হওয়ার পরে 1981 সন থেকে মোটামুটি লম্বা সময় খনন হয়েছে। এরা সবাই একটা ধ্বংসপ্রাপ্ত একটা স্ট্রাকচার পেয়েছে। এই স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা সবচেয়ে মজার বিষয়, সেটা হচ্ছে যে এর সেন্টারে, মানে ঠিক মনাস্ট্রির ঠিক মাঝখানে একটা স্ট্রাকচার আছে। এই স্ট্রাকচারটা দেখতে কেমন ছিল এবং পুরো মনাস্ট্রি দেখতে কেমন ছিল, তার আগে বলে নিই, আমরা যে পাহাড়পুর নিয়ে কথা বলছি, সে পাহাড়পুরকে আমরা আর্কিওলজিক্যালি বলে থাকি সোমাপুরা মহাবিহারা। সোমাপুরা মহাবিহারা এই ধরনের বিহারাকেই আমরা বলে নিতে পারি যে আমাদের এই অঞ্চলের প্রথম বিশ্ববিদ্যালয়ের ধারণা, শিক্ষা প্রতিষ্ঠানের ধারণা, এবং যেখানে মানুষজন রেসিডেন্সিয়াল, মানে যেখানে একটি আবাসিক ব্যবস্থা ছিল। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে এই মডেলটার চারদিকে দেখবেন যে ঘর ঘর আছে অনেকগুলো। অতএব এই যে ঘরওয়ালা যে জায়গাগুলো, এইগুলোতেই এই শিক্ষার্থীরা থাকতেন এবং এখানে তারা ওরশিপ করতেন নানা ধরনের। এখন কথা হচ্ছে যে এই সোমাপুরা মহাবিহারটা বানালেন কে? এইটা নিয়ে অবশ্য বেশ অনেক মতামত আছে। পাল রাজাদের সময় হয়েছে। পাল রাজারা যেই বিহারটা বানিয়েছে, ওনার নাম আমরা বলি ধর্মপাল। এই বিহারই পাল রাজাদের সময়ও দ্বিতীয়বার আবার অনেক বড় করে সংস্কারের কাজ করা হয়েছে। এখন এই যে সংস্কারের কাজ যে করা হলো, সেই সংস্কার তারা যখন করলেন, সেটা আবার কার সময় হলো সেটা আমরা বিভিন্ন নথিপত্র অনুযায়ী, বিভিন্ন টেক্সট অনুযায়ী যতটুকু জানতে পারি, সেটা মহিপালের সময় দ্বিতীয়বার সংস্কার, এবং এটা আবার পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং খুব ভয়াবহভাবে ধ্বংস করা হয়েছিল। এবং এটা নানাভাবে এটা ক্ষতির শিকার হয়েছে তৎকালীন সময়, সেই পালদের সময়। সেটা নিয়ে ভিন্ন গল্প, সেই দিকে আমি আর যেতে চাই না। কিন্তু আমি যেটা বলতে চাই যে এটা দেখতে কেমন ছিল, তার এটা প্রেডিকশন, মানে ধরেন তার একটা ধারণা তৈরি করা যায় কিনা। এবং এই ধারণাকল্প যে আমরাই প্রথম তৈরি করছি এমন না। 1961 সালে আমরা প্রথম দেখব যে ব্রিটিশ আর্কিটেক্ট পিয়ার ময়ার প্রথম একটা 3D মডেল উনি ধারণা করার চেষ্টা করেন, এবং ময়ারের যে 3D মডেল, এবং পরবর্তীতে 1999 সনের দিকে আমরা দেখব যে এম.এ. নাকি এবং তার সহযোগীরা মিলে তারাও একটা 3D মডেলের কথা ভাবেন, এবং এই দুই পক্ষই ধরে নেন যে মাঝখানের স্ট্রাকচারটা স্তূপা হবে। এবং এক্ষেত্রে তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করেন, যেমন ধরেন যে নালন্দার আর্কিটেকচারাল স্টাইলকে তারা মানে রেফারেন্স নেন। তারপরে হচ্ছে পাগানের আনন্দ টেম্পলকে তারা রেফারেন্স হিসেবে ব্যবহার করেন, এবং এইগুলোকে তারা ফিলসফিক্যালি গ্রহণ করেন। বুদ্ধিস্ট ফিলসফি অনুযায়ী তারা মনে করেন যে এগুলো হয়তো এমন ছিল বা এমন হতে পারে।
তাদের পাশাপাশি যেমন ধরেন যে এখানে যারা এক্সকাভেশন করেছেন কে এন দীক্ষিত, উনি মনে করেন যে এটা চৌমুখা জৈন টেম্পলের মতো। এস কে সরস্বতী উনি মনে করেন এটা সর্বতভদ্রা স্টাইলের মানে টেম্পল। আলী নকি এবং তার দল বল তারা মনে করে এটা বড়বুদুর এবং আঙ্গারকোট মন্দিরের স্টাইল তার মতো। যেমন ধরেন যে আমাদের এখানে প্রফেসর সীমা হক, প্রফেসর মোজাম্মেল হক, তারা মনে করেন যে না, এটা হচ্ছে বজ্রয়ানা বুদ্ধিস্ট টেম্পলের মতো। এদের মতামতগুলো দেখার পরে আমাদের কাছেও মনে হচ্ছে যে প্রফেসর মোজাম্মেল হক, সীমা হক যেটা ধারণা করছিলেন, যদি অন্য কোনো মডেল ডেভেলপ করেননি, কিন্তু ওটা মনে করছেন যে এটা বজ্রয়ানা বুদ্ধিজমের বিষয় হবে এবং বজ্রয়ানা স্টাইলের হবে। এখন এই যে বজ্রযান যে বুদ্ধিজম, সেটার সাথে একটা সম্পর্ক কি? বজ্রয়ানা বুদ্ধিজমের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে পঞ্চবুদ্ধা, 5জন বুদ্ধার কথা ভাবা হয়। এই পঞ্চবুদ্ধা, এবং আমরা আর্কিটেকচারালি দেখব যে মানে সেন্ট্রাল যে স্ট্রাকচার, তার চারদিকে 4টা বুদ্ধা বসার আসন আছে এবং মাঝখান থেকে একজন বুদ্ধাকে পাওয়া গেছে, ওই স্কাল্পচারটা ওখানে রয়ে গেছে। এবং যে স্কাল্পচারটা এখন কলকাতা জাদুঘরে মানে মানে রাখা আছে, ওই স্কাল্পচারটা আছে, বাকিগুলো যদিও হারিয়ে গেছে। এখন কথা হচ্ছে যে বজ্রয়ানার মূল যে ফিলসফিক্যাল ধারণা, সেটা হচ্ছে মানে বলা হয় যে 5 কসমিক এলিমেন্টের উপরে যুক্ত এই বজ্রয়ানা বুদ্ধিজম। এখন 5 কসমিক এলিমেন্টের একটা হচ্ছে ধরেন রূপাকে ফর্ম বলা হয়, মানে তারপরে হচ্ছে ভেদানারে বলা হয় সেন্সেশন, নামা বা নেম, যাকে আমরা বলে থাকি সমজানা, কনফরমেশন, সংস্কারা, অ্যান্ড হচ্ছে যে কনসাসনেস বা বিজনানা। সো এই যে 5টা এলিমেন্ট, এই 5 এলিমেন্ট মিলেই কিন্তু এক একজন বুদ্ধা তৈরি হয়। এবং এই যে কজন বুদ্ধা হয়, এই বুদ্ধারা সবই হচ্ছে শূন্য তত্ত্বের অধীনেই আমাদের কাছে আসেন এবং তারা মূলত বৈরচরণ, রত্নসম্ভব, অমিতাভ, অমোঘ সিদ্ধি, অক্ষয়ব্য, এই যে 5 ধিনী বুদ্ধাকে আমরা দেখব। এই 5 ধিনী বুদ্ধার ভেতরে বৈরাচরণী হচ্ছে একমাত্র বুদ্ধা যিনি হচ্ছে সেন্টার পয়েন্টে থাকেন। আমাদের কাছে এখন পর্যন্ত বৈরাচরণেরই স্কাল্পচার আছে, যাকে একদম মেইন শাফট, যেটা একদম মাঝখানে, ওইখান থেকে ওনাকে পাওয়া গেছে, মানে ওনার স্কাল্পচার পাওয়া গেছে। তো আমরা এইটা হচ্ছে একটা বড় যুক্তি যে বজ্রয়ানা হয়ে ওঠার আরেকটা বড় যুক্তি হচ্ছে যে যদি আমরা এই পুরো স্ট্রাকচারের বেজ লাইন, মানে যেটা হচ্ছে তার মানে একদম বেজ লাইন, যেটা আমরা গেলে হয়তো বা আমরা দেখতে পাই না কেন এটা মাটির নিচে, মানে যেটা হচ্ছে যে একদম বেজে আপনার 63 স্কাল্পচার পাওয়া যায়। এই 63 স্কাল্পচারের ভিতরে একজনই শুধু বুদ্ধা, আর সবই হচ্ছে দুর্গা এবং মানে গণেশ হতে শুরু করে অন্য দেবতা। এখন কথা হচ্ছে যে দুর্গার সাথে এরা কেন, এই বিষ্ণুর সাথেও বা এর সম্পর্ক কি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যদি দেখি পুরো আর্কিটেকচারকে, যদি আমরা দেখি, এটা আমরা দেখব মান্ডালার মতো। এখন মান্ডালাতে কি থাকে? মান্ডালাতে মানে কি কি জিনিস থাকা জরুরি, সেই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। কেউ উপর হয়ে শুয়ে আছে বা কেউ চিত হয়ে শুয়ে আছে, তার মাথা কোন দিকে থাকবে, পা কোন দিকে থাকবে, এটা হচ্ছে যে তান্ত্রিক মানে হিন্দুইজমে বা হিন্দুত্বতে এটা পরিষ্কার একটা দিক নির্দেশনা আছে, যেটা আমরা অর্থশাস্ত্রেও আমরা দেখব যে বাস্তুশাস্ত্রে এই বিষয় নিয়ে বিস্তর আলাপ আছে। জানালা কোন দিকে হবে, দরজা কোন দিকে হবে, কোন দিকে আপনার টয়লেট সিস্টেমটা থাকবে, এগুলো বাস্তুশাস্ত্রের একটা নিয়মিত ধারণা। আমরা এই পুরো বাস্তুকে আমরা এই পাহাড়পুর, মানে যেটা সোমাপুরা মহাবিহার, সেখানে আমরা দেখব। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একই সাথে জানি যে বিষ্ণুর অবতার হিসেবে বিষ্ণু কয়েকবার পৃথিবীতে এসেছেন এবং সেই এবং এটা হচ্ছে যে অনেক বেশি তান্ত্রিক হিন্দুইজমে এই ধরনের ধারণা বিরাজিত। এবং আমাদের এখানে দেখব যে তান্ত্রিক বুদ্ধিজমও এই ধারণাটাকে মেনে নেয় যে বিষ্ণুরই একটা অবতার হিসেবেই বুদ্ধা পৃথিবীতে এসেছিলেন। এই স্কাল্পচার পাওয়া এবং এর সাথে এর যে অবস্থান,
এবং তার সাথে হচ্ছে যে আমরা আশরাফপুরে ধরেন ব্রোঞ্জ স্তূপ পাওয়া গেছে, তারপরে যেমন ধরেন শালবন বিহারেও ব্রোঞ্জ স্তূপ পাওয়া গেছে, এগুলো সব ভোটিভ স্তূপ। এরকম মানে অনেকগুলো ভোটিভ পাওয়া গেছে। যেই ভোটিভগুলো আমরা যদি স্টাডি করি তাহলে আমরা দেখব যে সেটার সাথে শিবলিঙ্গর একটা সম্পর্ক আছে, এবং তার চারপাশে যে স্ট্রাকচার এবং তার যে অবয়ব, এই পুরোটা মিলে আসলে একটা চরিত্র তৈরি করছে, এবং যেটার সাথে আসলে এই বজ্রয়ানা বুদ্ধিজমের একটা সম্পর্ক আছে। তো এই সব কিছু মিলিয়ে আমরা ভেবেছি যে আসলে এটা কেমন হতে পারে, এবং সেই ভাবনা থেকেই আমরা আসলে 3D মডেল ডেভেলপ করেছি এবং পাহাড়পুরের ক্ষেত্রে, এবং আমরা একটা প্রেডিকশন তৈরি করেছি এই সবগুলোকে ধরে, এবং যেগুলো আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের অন স্ক্রিন দেখতে পাবেন। আমরা একে একে পাহাড়পুরের অনেকগুলো ভিউ দেখাচ্ছি, যেগুলো অরিজিনালি পাহাড়পুর এখন দেখতে কেমন, এবং সেইটাকে যদি আমি সুপার ইম্পোজ করি তার উপরে এই স্ট্রাকচারকে, তাহলে আসলে পাহাড়পুর দেখতে কেমন ছিল তার একটা আউটলাইন আমরা তৈরি করেছি। এবং এই আউটলাইন পুরোটাই আমরা মানে সেভিলা প্রিন্সিপাল এবং লন্ডন চার্টার এই দুটোকে আমরা ফলো করেছি, এবং নিয়ম অনুযায়ী আমরা সেটাকে ডেভেলপ করার চেষ্টা করেছি, এবং আর্কিটেকচারাল রুলসও আমরা ফলো করার চেষ্টা করেছি। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সকল 3D মডেলস যা আমরা ভাবছি এখন, এটা আমরা পাবলিশ করেছি। আপনারা যে কেউ মানে অনলাইনে 3D মডেলিং অফ পাহাড়পুর লিখে সার্চ করলে আমাদের লেখা পেয়ে যাবেন, এবং আশা করি এটা আপনাদের ভালো লাগবে যে আমরা কি কি যুক্তির অধীনে এই মডেলগুলো তৈরি করেছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার।